তীব্র তাপদাহে পড়ছে দেশ। অতিরিক্ত গরমে নাকাল হয়ে পড়েছে জনজীবন। আবহাওয়া অফিস বলছে তাপপ্রবাহের বর্তমান পরিস্থিতি অব্যাহত থাকবে আগামী আরও কয়েকদিন। এদিকে তাপদাহের কারণে বাড়ছে রোগবালাই। অতিরিক্ত রোগীর চাপ সামাল দিতে হিমশিম অবস্থা হাসপাতালগুলোর। গরমে সুস্থ থাকতে অপ্রয়োজনে বাড়ির বাইরে না যাওয়া, সুতি কাপড় পরা সহ বেশি বেশি নিরাপদ পানি পান করার পরামর্শ চিকিৎসকদের। রফিকুল ইসলামের রিপোর্ট। এপ্রিলের শুরু থেকেই দাবদাহের কবলে পড়ে দেশ। হালকা থেকে শুরু হয়ে মাঝারি, এখন চলছে তীব্র দাবদাহ। তীব্র গরমে রাজধানী সহ সারা দেশের মানুষের জীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন শ্রমজীবী মানুষেরা। বাতাসে আর্দ্রতা বেশি থাকায় অনুভূত হচ্ছে ভ্যাপসা গরম। প্রচন্ড গরম, যেখানে ছায়া পাচ্ছি সেখানে দাঁড়াচ্ছি। এত গরম মারাত্মক, যা বলার বাইরে। করোনা যেমন ঝুঁকি নিয়ে চালাইছি, এই গরমের ভিতরে ওই রকমের যুদ্ধ করে যাচ্ছে। অতিরিক্ত গরমে হাসপাতালে বেড়েছে রোগীর সংখ্যা। জ্বর, ডায়রিয়া, নিউমোনিয়া, টাইফয়েড সহ গরমজনিত বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে মানুষ। সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে শিশুরা। জ্বর ছাড়ে, আবার ওঠে, ঔষধ খাওয়ালে কমে যায়, আবার বাড়ে। আজকে 1.5 মাস ধরে বাথরুম করতেছে, বাথরুম ভালোই হইতেছে না। অনেক ডাক্তার দেয়, ওষুধ খাওয়াইছে, এখনো ভালো হয়নি। ঠান্ডাও ছিল, জ্বরও। অতিরিক্ত রোগীর চাপ সামাল দিতে হিমশিম খাচ্ছে হাসপাতালগুলো। গরমের কারণে রোগীর চাপ আরো বেশি বাড়ছে। জ্বর, তারপর পাতলা পায়খানা, বমি, এইসব রোগী বেশি আসছে। তো হিমশিম অবস্থা, কিন্তু আমরা ম্যানেজ করতে পারতেছি। গরমে বেড়ে যায় পানির চাহিদা। সুস্থ থাকতে নিরাপদ পানি পানের পাশাপাশি শিশুদের বেলায় বাড়তি সতর্ক থাকার পরামর্শ চিকিৎসকদের। একদম সুপাচ্য খাবার এবং পর্যাপ্ত তরল থাকতে হবে। শুধু পানি না, পানির পাশাপাশি বিভিন্ন যেমন জাউ, স্যুপ, ডাবের পানি, খুব অতিরিক্ত ঘাম হলে অল্প করে স্যালাইন, এগুলো খেতে পারে। ছোট বাচ্চারা বারবার বুকের দুধ, সুতি ঢিলে ঢালা নরম কাপড় পরাতে হবে। আর খুব প্রয়োজন ছাড়া বাইরে বের করা যাবে না। আগামী কয়েকদিনের জন্য আবহাওয়া অফিসের পক্ষ থেকে কোনো সুখবর নেই। রাতের তাপমাত্রা কিছুটা হ্রাস পেলেও দিনের তাপমাত্রা আরও বাড়তে পারে। বিদ্যমান যে আবহাওয়া পরিস্থিতি, এই পরিস্থিতিটা আরও কয়েকদিন সামনে অব্যাহত থাকবে। গত 24 ঘন্টায় চুয়াডাঙ্গায় 2 মিলিমিটার বৃষ্টি হয়েছে। তো আসলে এই শর্ট রেঞ্জের এবং 2-1 জায়গায় বৃষ্টিপাতের ফলে তাপমাত্রার খুব বেশি হেরফের হবে না। হয়তোবা দেখা যাবে যে সাময়িকভাবে হয়তোবা টেম্পারেচার একটু কমতে পারে, কিন্তু তার কয়েক ঘন্টা পরেই হয়তোবা দেখা যাবে যে আবার পূর্বের অবস্থায় ফেরত যাবে। তবে আগামী মাসে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা দেখছে আবহাওয়া অফিস। এতে মাঝারি বৃষ্টি হলে কমে আসবে তাপদাহ। রফিকুল ইসলাম, RTV, ঢাকা। চলমান তাপপ্রবাহে বিভিন্ন জেলার হাসপাতালগুলোতে বাড়ছে রোগীর চাপ। প্রতিদিনই ভর্তি হচ্ছে জ্বর, সর্দি, ডায়রিয়া ও নিউমোনিয়া আক্রান্ত রোগী। সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে শিশু ও বয়স্করা। এই অবস্থায় রোগীদের চাপ সামাল দিতে হিমশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। প্রতিনিধিদের তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন মৌসুমী রহমান। তীব্র দাবদাহ আর প্রচণ্ড গরমে অতিষ্ঠ জনজীবন। এর প্রভাবে প্রতিদিনই নানা রোগে আক্রান্ত হচ্ছেন অসংখ্য মানুষ। বাগেরহাটের বিভিন্ন উপজেলায় তীব্র দাবদাহের কবলে নবজাতক, শিশু, বৃদ্ধসহ সব বয়সীরা। প্রচণ্ড গরমে ডায়রিয়া, ঠান্ডা, জ্বর, কাশি, নিউমোনিয়া, শ্বাসকষ্ট, পানিশূন্যতা সহ আক্রান্ত হচ্ছে হিটস্ট্রোকে। রোগীর সংখ্যা বাড়ায় হাসপাতালে মহিলা ওয়ার্ডের শয্যা না পেয়ে পুরুষ ওয়ার্ডে চিকিৎসা নিচ্ছেন শিশু ও মহিলা রোগীরা। 5-6 দিন ধরে জ্বর কমেনি, হাসপাতালে এসে ভর্তি হয়েছি। এই বাচ্চা নিয়ে আমি আজকে 11 দিন ভর্তি হয়েছি। আগের থেকে একটু কমেছে। এমন পরিস্থিতিতে প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের না হওয়ার পাশাপাশি প্রচুর পরিমাণ বিশুদ্ধ পানি ও তরল খাবার খাওয়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। বর্তমানে 60টা রোগী ভর্তি আছে আমাদের। আমরা কিন্তু সকল রোগী মোটামুটি বাইরে, বারান্দায়, আমাদের ফ্লোরে আমাদের কিন্তু রাখতে হচ্ছে। বাড়তি রোগীর একটা চাপ দেখা গেছে, আমাদের একটু বাড়তি কাজ করা লাগতেছে। গাজীপুরের কালিয়াকৈরে গত 24 ঘন্টায় ডায়রিয়াজনিত রোগে ভর্তি হয়েছে 20 জন। অন্যদিকে লক্ষ্মীপুর সদর হাসপাতাল সহ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে রোগীর সংখ্যা স্বাভাবিকের চেয়ে বেড়েছে কয়েক গুণ। আমার বাচ্চার আজকে 3-4 দিন থেকে জ্বর, পাতলা পায়খানা, বমি। প্রয়োজন ছাড়া যাতে কেউ ঘরের বাইরে বের না হয়, এবং বের হলে অবশ্যই ছাতি ব্যবহার করবে এবং প্রচুর পরিমাণে তরল জাতীয় খাবার খাবে। অন্যদিকে ব্রাহ্মণবাড়িয়াতেও একই চিত্র। হাসপাতালে জনবল সংকট থাকায় দিন রাত সেবা দিতে হিমশিম অবস্থা চিকিৎসকদের। আনার পরে চিকিৎসা করার পরে অনেকটা ভালোই। 200-র উপরে রোগী চিকিৎসা নিয়ে গেছে। পেট খারাপ এবং অতিরিক্ত তীব্র জ্বর, যে অতিরিক্ত তাপদাহের কারণে সমস্যা নিয়ে ভর্তি। এছাড়া হিট স্ট্রোকের রোগীও গত 2-1 দিনে কিছু পাইছি আমরা।
দেশের 12 জেলায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 40 ডিগ্রির উপরে। তাপপ্রবাহের তীব্রতা আরও বাড়ার শঙ্কায় হিট অ্যালার্ট জারি করেছে আবহাওয়া অফিস। মৌসুমী রহমান, RTV। তীব্র তাপপ্রবাহে বৃষ্টির প্রার্থনায় দেশের বিভিন্ন জেলায় ইস্তিসকার নামাজ আদায় করেছে মুসল্লিরা। অসহনীয় গরম থেকে বাঁচতে কুষ্টিয়া সরকারি কলেজ মাঠে কয়েকশো মুসল্লি নামাজে অংশ নেয়। বিশেষ নামাজ আদায় হয়েছে নরসিংদীতেও। সালাতুল ইস্তিসকার নামাজ আদায় হয়েছে ফরিদপুরের সালথ পাবনা জেলা শহরে। নামাজ শেষে দোয়া করা হয় পঞ্চগড়ে। ঝালকাঠি শহরের গাবখান ফেরিঘাট জামে মসজিদে মাঠে নামাজ শেষে সারা দেশের বৃষ্টির জন্য বিশেষ মোনাজাত হয়েছে। বৃষ্টির আশায় চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ঐতিহাসিক সোনা মসজিদ প্রাঙ্গণে ইস্তিসকার নামাজে অংশ নেয় শতাধিক মুসল্লি। পিরোজপুরের মঠবাড়িয়ায় বৃষ্টির জন্য নামাজে কাঁদল মুসল্লিরা। বৃষ্টির আশায় নামাজ হয়েছে ঝিনাইদহ ও কুড়িগ্রামেও। তাপপ্রবাহের বর্তমান পরিস্থিতি অব্যাহত রয়েছে এমন বাস্তবতায় বাজারে ধুমসে বিক্রি হচ্ছে ফ্যান, এয়ার কুলার ও এসি। চাহিদা বাড়ায় দামও বেড়েছে বেশ। সব ধরনের ফ্যানে গড়ে বেড়েছে 500 টাকা। রাতারাতি বাড়তি এয়ার কুলারের দামও গেল কয়েকদিনে 3000 টাকা বেড়ে প্রতিটি বিক্রি হচ্ছে 16 থেকে 21,000 টাকায়। এদিকে বিক্রেতারা স্বীকার না করলেও ক্রেতাদের দাবি 1.5 টনের একটি এসির দাম বেড়েছে 10,000 টাকা পর্যন্ত। সেলিম মালিকের রিপোর্ট। অতি গরমে হাঁসফাঁস জনজীবন, কৃত্রিম বাতাস ছাড়া টেকা দেয়। তাই তো ফ্যান ও এসির বাজার গরম, বিক্রি বেড়েছে কয়েক গুণ। চাহিদা বেড়ে যাওয়ায় দাম বাড়াতে অপেক্ষা করেননি ব্যবসায়ীরা। ক্রেতারা পড়েছেন বেকায়দায়। 20,000 30,000 টাকা স্যালারি পেয়ে আপনি সংসার পালবেন না, এগুলি কিনবেন না, ফ্যান কিনবেন না, গরম হাওয়া খাইবেন না, কি করবেন? এখন তো মানুষের বাঁচে না। এই সময় সিলিং ফ্যানের চাহিদা না বাড়লেও ছোট আকারের হাই স্পিড ফ্যান, স্ট্যান্ড ও চার্জার ফ্যানের চাহিদা বেশ। এসব ফ্যানের দাম বেড়েছে 2 থেকে 500 টাকা। পাকিস্তানি যে ফ্যানগুলো 8,000 8,500 ছিল সেগুলো 400 প্রকার ভেদে 500 টাকা বাড়ছে। আর যেগুলো প্যাডেস্টাল মিরা বা অন্যান্য প্লাস্টিকের যে ফ্যানগুলো ওগুলো 6,000 6,200 ছিল, ওগুলো 6,500 বা 600। চার্জার ফ্যানের তেমন একটা চাহিদা নাই যেহেতু লোডশেডিং নাই। তবে এবার চাহিদা শীর্ষে এয়ার কুলার। পণ্যটির দামও বাড়ছে রাতারাতি, একদিনে বেড়েছে 1000 টাকা। এটা 21,500 টাকা আজকের রেট, আর আমি কালকে নিচ্ছি 20,500 টাকা। মিয়াকোর প্রোডাক্ট অলমোস্ট শেষ বাজারে, কোম্পানিতে স্টক আউট। ওইটা আমরা আগে বিক্রি করতাম 16,000 টাকা, এখন এটা বিক্রি হচ্ছে 18 থেকে 18,500 টাকা। 21,000 টাকা আপনার বিক্রি হচ্ছে গিরি, এটা আস্কিং প্রাইস। ওইটা আপনার সেল হচ্ছে 20,000 টাকার মধ্যে। কোম্পানিতে মাল নাই যে কারণে আর কি আসলে কোম্পানিও বেশি রেটে বিক্রি করতেছে, আমরা কাস্টমারের কাছে ওই রেটে বিক্রি করতে পারতেছি না। বিত্তশালীদের এসির বিক্রিও বেড়েছে। বিক্রেতারা বলছেন এবার এসির দাম বাড়েনি, তবে ক্রেতাদের দাবি বছরের ব্যবধানে 1.5 টনে বেড়েছে 10,000 টাকা। আমাদের অফিসিয়াল শোরুমগুলোতে সাধারণত আগের যে অফারগুলো চলমান ছিল এগুলোই এখন আছে। গত বছর 60-65 হাজারের ভিতরে ইনভার্টারটা পাওয়া যাচ্ছিল, সেম এসি এই বছর প্রায় 70-এর কাছাকাছি করতেছে। তো সেক্ষেত্রে 10 থেকে 12,000 টাকা অতিরিক্ত খরচ। আগে যেটা কিনছি আপনার 65,000, এটা এখন হচ্ছে 70,000 69,000 এরকম আর কি, 4,000-5,000 টাকা ডিফারেন্স। সেলিম মালিক, RTV, ঢাকা। 6 দিনের সরকারি সফরে থাইল্যান্ড পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ব্যাংককের স্থানীয় সময় দুপুর 1:08 ব্যাংককের জন মুয়াং আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেন তিনি। এই সময় থাই প্রধানমন্ত্রী কার্যালয়ের সঙ্গে সংযুক্ত মন্ত্রী পংপেট চুনানলাই তাকে অভ্যর্থনা জানান। সফরকালে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী থাবিসিনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ছাড়াও UN ক্যাপ এবং এর 80তম অধিবেশনে যোগ দেবেন শেখ হাসিনা। থাইল্যান্ডের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির জন্য আলোচনার আগ্রহপত্র সহ বেশ কিছু সহযোগিতা নথি সই হবে। বাংলাদেশ ও থাইল্যান্ড সরকারি পাসপোর্টধারীদের জন্য ভিসা অব্যাহতি, শক্তি সহযোগিতার বিষয়ে একটি সমঝোতা স্মারক ও পর্যটন খাতে সহযোগিতা এবং শুল্ক সংক্রান্ত আরও 2টি সমঝোতা স্মারক সই হতে পারে। চট্টগ্রামের রাঙ্গুনিয়ার সেলিমা কাদের কলেজ গেট এলাকায় বাসের ধাক্কায় চুয়েটে 2 শিক্ষার্থী নিহতের ঘটনায় তৃতীয় দিনের মতো চট্টগ্রাম কাপ্তাই সড়ক অবরোধ করে আন্দোলন করেছে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সকালে রাস্তায় গাছের গুলি ফেলে ও টায়ারে আগুন জ্বালিয়ে সড়কে অবস্থান নেয় শিক্ষার্থীরা। গেল সোমবার রাঙ্গুনিয়া জিয়ানগরে মোটরসাইকেলে ঘুরতে বের হয়ে বাসের ধাক্কায় চুয়েট পুর কৌশল বিভাগে তৃতীয় বর্ষের শিক্ষার্থী শান্ত সাহা ও দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী
তৌফিক হোসেনের মৃত্যু হয়। এ দুর্ঘটনায় আহত হয় আরও এক শিক্ষার্থী। পরদিন সকাল থেকে রাত পর্যন্ত বিক্ষুব্ধ শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে। এদিকে ঘটনা তদন্তে 7 সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। শিক্ষার্থীরা প্রশাসনের কাছে 10 দফা দাবি করে। দাবি আদায় না হওয়া পর্যন্ত ক্লাস ও পরীক্ষা বর্জন করে আন্দোলন চালিয়ে যাবার ঘোষণা দেয়। পঞ্চগড়ের বোদা উপজেলার ট্রাক ও ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে ট্রাক্টর চালক সহ 2 জন নিহত হয়েছে। সকালে বোদা পৌরসভার খাদপাড়া এলাকায় দুর্ঘটনা ঘটে। এ সময় আহত হয়েছেন আরও 4 জন। পুলিশ জানায় বোদা উপজেলার শহর থেকে একটি ট্রাক্টর দেবীগঞ্জের দিকে যাচ্ছিল। এই সময় বিপরীত দিক থেকে একটি ট্রাকের সঙ্গে ট্রাক্টরটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ট্রাক্টর চালক ও এক পথচারী মারা যায়। এদিকে মাদারীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক্সপ্রেসওয়েতে ঢাকা থেকে পটুয়াখালীর কুয়াকাটার উদ্দেশ্যে ছেড়ে আসা ইউনিক পরিবহনের যাত্রীবাহী একটি বাস উল্টে 1 জন নিহত হয়েছে। ভোরে শিবচরের বন্দরখোলা এলাকায় দুর্ঘটনা ঘটে। থেমে নেই সড়ক দুর্ঘটনা, একই সঙ্গে দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল। এই মিছিলের শেষ কোথায় তা জানা নেই কারোই। শুধু এই ঈদযাত্রায় সড়ক, রেল ও নৌপথে দুর্ঘটনায় প্রাণ গেছে 438 জনের। দুর্ঘটনার পেছনে যেসব কারণ দায়ী তার মধ্যে অন্যতম হচ্ছে আইন না মানার প্রবণতা। সড়ক পরিবহন আইন 2018 এর যথাযথ প্রয়োগ না হওয়ায় দুর্ঘটনা কমছে না বলে মত বিশেষজ্ঞদের। বিস্তারিত বিলাল হোসেনের রিপোর্টে। সাম্প্রতিক ঝালকাঠির গাবখান ব্রিজের টোল প্লাজায় ভয়াবহ এই সড়ক দুর্ঘটনার চিত্র বলে দেয় কতটা অনিরাপদ দেশের সড়কগুলো। ট্রাক চাপায় একই পরিবারের 6 জন সহ 14 জনের প্রাণ যায় এই দুর্ঘটনায়। চালককে গ্রেপ্তারের পর জানা যায় ট্রাক চালানোর মতো তার কোনো লাইসেন্সই ছিল না। গত 19 এপ্রিল রাজধানীর বিমানবন্দর 3য় টার্মিনালে নির্মাণাধীন অস্থায়ী প্রাচীর ভেঙে ঢুকে পড়া বাস চাপায় সিভিল এভিয়েশনের ইঞ্জিনিয়ারের মৃত্যু হয়। এখানেও চালকের ছিল না লাইসেন্স, ফিটনেস ছিল না বাসটির। বেশিরভাগ দুর্ঘটনায় দেখা যায় চালকের থাকে না লাইসেন্স, গাড়ির ফিটনেস। প্রশ্ন, আইন অমান্য করে কিভাবে সড়কে তারা গাড়ি চালান? 2018 সালে নতুন সড়ক পরিবহন আইন পাশ হলেও তার কার্যকারিতা নেই সড়কে। আইনে ক্ষতিপূরণের কথা থাকলেও বিধিমালা না থাকায় তা আলোর মুখ দেখেনি। সড়ক আইনে যে দুর্ঘটনা ছাড়া অবৈধ পার্কিংয়ের ক্ষেত্রে বেশি প্রয়োগ হয় তা অনেকটা সুস্পষ্ট পরিবহন মালিকের কথায়। এই আইন পাশ হওয়ার আগে রং পার্কিং ছিল জরিমানা 150 টাকা, কিন্তু এখন এই আইন পাশ হওয়ার পর থেকে 5000 টাকা, এবং দ্বিতীয়বার ওই একই অপরাধ করলে সেটা হয়ে যায় 10,000 টাকা। মালিকদেরকে সাজার আওতায় মামলা হয়েছে, বিভিন্ন ডিস্ট্রিক্টে মামলা হয়। এমন বাস্তবতায় বিআরটির চেয়ারম্যান বললেন, জনবল সংকটের কারণে সড়কে ফিটনেস ও লাইসেন্সবিহীন গাড়ির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাচ্ছে না। একটা দেশের ম্যাক্সিমাম লোক যদি আইন না মানে তাই সেক্ষেত্রে আইনের প্রয়োগ ঘটানো অনেক কঠিন। এখন এই 8 জন ম্যাজিস্ট্রেট দিয়ে এই যে লক্ষ লক্ষ গাড়ি এট এ টাইম বা সবসময় চাক করা বা এটা করা আমাদের জন্য অনেক কঠিন কাজ। তবে পরিবহন বিশেষজ্ঞ অধ্যাপক শামসুল হক দাবি করেন, আইন প্রয়োগে পুলিশের অনীহা আছে। শ্রমিক সংগঠনের চাপে কাটছাঁট করা হয়েছে আইন। যে কোনো দুর্ঘটনা ঘটলেই পরই যদি দেখা যায় গাড়ি এবং গাড়ির চালক দুইটাই ইল্লিগ্যাল, তাহলে পরের প্রশ্ন হতে পারে তাহলে এরা কিভাবে চলছে। এটা প্রয়োগের ক্ষেত্রে পুলিশেরও অনীহা আছে, এবং যাদের উপরে প্রয়োগ করা হবে সড়ক ব্যবহারকারী সেই সংগঠনগুলির চাপে সরকার বেশ কয়েকবার এটাকে কিন্তু কাটছাঁট করে এটাকে ভোতা বানিয়ে ফেলেছে। সড়কে বিশৃঙ্খলায় ঘটছে দুর্ঘটনা, ফলে আইন প্রয়োগে বিআরটির দায় এড়াতে পারে না বলে মনে করেন তিনি। শুধু আইন প্রয়োগকারী সংস্থা না, এখানে বিআরটি এরও কিন্তু বিরাট একটা দায়িত্ব আছে। বিল্লাল হোসেন, RTV, ঢাকা। মিয়ানমারের রাখাইন রাজ্যের সিতোয়া কারাগার থেকে 173 জন বাংলাদেশি নাগরিক দেশে ফিরেছে। দুপুরে তারা কক্সবাজার শহরের নুনিয়ার ছড়া ঘাটে পৌঁছে। বন্দীদের বরণ করতে ঘাটে বিজিবি, কোস্টগার্ড, পররাষ্ট্র মন্ত্রণালয়, বিভিন্ন দপ্তরের উচ্চ পর্যায়ের প্রতিনিধিদের সঙ্গে বন্দীদের স্বজনরাও উপস্থিত ছিলেন। তাদের মধ্যে কেউ মাছ ধরতে গিয়ে, কেউ ঝড় জলোচ্ছ্বাসে সীমানা অতিক্রম করে মিয়ানমারে গিয়েছিলেন। তবে তাদের বেশিরভাগই দালালদের খপ্পরে পড়ে মালয়েশিয়া যেতে গিয়ে বছরের পর বছর বন্দী ছিল মিয়ানমারে। সংশ্লিষ্টরা জানায়, তাদেরকে নিয়ে আসা জাহাজে করেই কাল ফিরে যাবে যুদ্ধক্ষেত্র থেকে বাংলাদেশে পালিয়ে আসা 285 মিয়ানমার সীমান্তরক্ষী বিজেপির সদস্যরা। মিয়ানমারের রাখাইনে জান্তা সরকার ও বিদ্রোহী গ্রুপের মধ্যে যুদ্ধ অব্যাহত আছে। প্রতিদিনই সীমান্তের ওপারে গোলাগুলি ও ভারী অস্ত্রের শব্দে প্রকম্পিত হচ্ছে এপারের সীমান্ত এলাকা।
ফলে প্রতিনিয়তই আতঙ্ক বাড়ছে সীমান্ত পারের মানুষের। এরই মাঝে গত রাত 10:30টার দিকে টেকনাফে নীলা ইউনিয়নের জাদিমুরার 27 নম্বর রোহিঙ্গা ক্যাম্পে সিআইসি অফিসের জানালা ভেদ করে একটি বুলেট এসে পড়ে। তবে সে সময় সেখানে কেউ না থাকায় হতাহত হয়নি কেউ। এতে আতঙ্ক বিরাজ করছে স্থানীয়দের মাঝে। এর আগেও মিয়ানমারে চলমান সংঘাতে বান্দরবানের ঘুমধুম, উখিয়ার পালংখালী, থাইংখালী ও টেকনাফের হোয়াংকংয়ে বুলেট ও মর্টার শেল এসে পড়ে। এতে হতাহতেরও ঘটনা ঘটে। সাভারে রানা প্লাজা ধসের 11 বছর পূর্তিতে অস্থায়ী শহীদ বেদিতে শ্রদ্ধা নিবেদন করেছেন বিভিন্ন শ্রমিক সংগঠন সহ আহত ও নিখোঁজ শ্রমিকদের স্বজনরা। এই সময় নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে 1 মিনিট নীরবতা পালন করা হয়। সকালে সাভার বাজার বাস স্ট্যান্ডে ধসে পড়া রানা প্লাজার সামনে এই কর্মসূচি পালন করেন তারা। এই সময় তারা স্পেশাল ট্রাইব্যুনাল গঠন করে এই হত্যাকাণ্ডের দায়ী ও দোষীদের বিচার ও শাস্তির দাবি জানান। এছাড়া এই জমিতে শ্রমজীবী হাসপাতাল নির্মাণ সহ আহতদের চিকিৎসার পুনর্বাসনের দাবি জানান। সাভারের রানা প্লাজা ভবন ধসে বহু শ্রমিক হতাহতের 11 বছর পূর্ণ হয়েছে আজ। 2013 সালের 24 এপ্রিল ওই ভবন ধসে 5টি তৈরি পোশাক কারখানার সহস্রাধিক শ্রমিক মর্মান্তিকভাবে প্রাণ হারায়। আর আহতদের অধিকাংশই পঙ্গু জীবনযাপনে বাধ্য হয়েছে। শ্রমিকদের অভিযোগ, এতদিনেও প্রাপ্য ক্ষতিপূরণ বুঝে পাননি তারা। তবুও ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে যাচ্ছেন। সাভার থেকে জিয়াউর রহমান জিয়ার তথ্য ছবিতে সৈয়দ মাহমুদের রিপোর্ট। সেদিনের দুর্ঘটনায় আহতদের একজন হালিমা। স্বামী হারিয়েছেন বহু বছর আগে। সংসার চালাতে অসুস্থ শরীর নিয়েই রোজ বসছেন মুদি দোকানে। হালিমা জানান, ভবন ধসের পর 28,000 টাকা সরকারি সহায়তা পেয়েছিলেন। এরপর সেন্টার ফর দ্য রিহ্যাবিলিটেশন অব দ্য প্যারালাইজড সিআরপি থেকে 70,000 টাকা নিয়ে দোকান করছেন। চেষ্টা করছেন ঘুরে দাঁড়াতে। মোট 60,000 টাকা কাইটে নিয়ে হেরে আমার দিচ্ছে মাত্র 28,000 টাকা। এখন আমার পায়ে রড পরা আছে, আর পাও প্রচন্ড ব্যথা, কোমরে ব্যথার জন্য অনেকক্ষণ বসে থাকতে পারি না। কারণ আমার এখন কোনোভাবে দিনও যাইতেছে না, রাতে পড়তেছে। আমার মনটাই করে আমি বিষ খাই মনে আমি রাস্তায় যা ফাঁসি দিয়ে মরি। শারীরিক নানা প্রতিবন্ধকতা নিয়ে বেঁচে আছেন শ্রমিক রাজিয়া। আহত আরেক শ্রমিক সেলিম ভ্যানে করে সবজি বিক্রি করছেন। তবে তার আক্ষেপ, এতদিনেও প্রাপ্য ক্ষতিপূরণ ও বিচার কিছুই পাননি। না, কোনো সহযোগিতা পাইনি, খালি 3 মাসের স্যালারি পাইছি। যদি সে কোনো জায়গা থেকে ভালো একটা বা সহযোগিতা দিত, সন্তানদের নিয়ে ভালো মতো চলতে পারতাম। এদিকে ট্র্যাজেডির 11 বছর পূর্তি উপলক্ষে রানা প্লাজার সামনে ক্ষতিপূরণ সহ বিভিন্ন দাবি ও হতাহত শ্রমিকদের স্মরণে গতকাল থেকেই নানা কর্মসূচি পালন করছে বিভিন্ন শ্রমিক সংগঠন। রানা প্লাজার সাথে যারা দায়ী ব্যক্তি, রানা সহ যারা দায়ী ব্যক্তি, তাদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবিতে আমরা 11 বছর যাবৎ আন্দোলন সংগ্রাম করে আসছি। কারখানাগুলোতে নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা ও শ্রমিক নির্যাতন রোধ করা সহ নানা দাবি তুলে ধরছে বিভিন্ন সংগঠন। সৈয়দ মাহমুদ, আরটিভি। উপজেলা নির্বাচন নিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা দলীয় নির্দেশনা অমান্য করলে শৃঙ্খলা ভঙ্গের অপরাধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানালেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ের সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন। 26 এপ্রিল বিএনপি ও আওয়ামী লীগের কর্মসূচির বিষয়ে কাদের বলেন, পাল্টাপাল্টি কর্মসূচি নয়, আওয়ামী লীগ রাজপথে থাকলে বিএনপি জামাত নৈরাজ্য অগ্নি সন্ত্রাসী কর্মকাণ্ড করতে ভয় পায়। এ কারণে আওয়ামী লীগ শান্তিপূর্ণ কর্মসূচি দিয়ে মাঠে থাকে। তারপরও প্রত্যাহার কেউ কেউ করেছে, কেউ কেউ করেননি। প্রত্যাহার আনুষ্ঠানিকভাবে নির্বাচন কমিশনে যে সময়সীমা, তারপরও কেউ ইচ্ছে করলে প্রত্যাহার করতে পারে। দলীয় নির্দেশনা অমান্য করলে ডিসিপ্লিনারি অ্যাকশনের বিষয়টা আমাদের পার্টিতে আছে। সময় মতো এর সিদ্ধান্ত অবশ্যই নেওয়া হবে। কক্সবাজারে ঈদ স্পেশাল বিশেষ ট্রেন ইঞ্জিন সহ 2টি বগি লাইনচ্যুত হয়েছে। এতে কক্সবাজার চট্টগ্রাম রুটের একাংশ রেল যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। তবে বিকল্প লাইনে ট্রেন চলছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। সকাল 10টার দিকে চকরিয়া উপজেলার ডুলা হাজারায় এই দুর্ঘটনা হয়। এতে কেউ হতাহত হয়নি। কক্সবাজারের আইকনিক রেল স্টেশন মাস্টার মোহাম্মদ গোলাম রব্বানী জানান,
চট্টগ্রাম থেকে উদ্ধারকারী ট্রেন এসে বগি উদ্ধারের কাজ করছে। এরপর মেরামত শেষে সব কটি লাইনেই রেল চলবে। চট্টগ্রামে কর্ণফুলীর একটি বাসা থেকে তৌহিদুল ইসলাম নামে এক পোশাক শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। দুপুর 12টার দিকে খোয়াজনগর গ্রামের MN সাফার কলোনিতে এই ঘটনা ঘটে। কর্ণফুলী থানার ওসি মোহাম্মদ জহির হোসেন জানান, তৌহিদের লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। এদিকে যশোরে মৃত্যু নামে এক তরুণীকে হত্যার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। এই ঘটনায় অভিযুক্ত যুবককে আটক করা হলো, তার নাম পরিচয় জানায়নি পুলিশ। সকালে যশোরে বুক ভরা বাওরের পাশ থেকে ওই তরুণীর লাশ উদ্ধার করা হয়। এছাড়া পিরোজপুরে পূর্ব শত্রুতার জেরে সরকারি সোহরাওয়ার্দী কলেজের অনার্স তৃতীয় বর্ষের ছাত্র সৈয়দ রাসেলকে পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ। দুপুরে পিরোজপুর সদর উপজেলার কদমতলা ইউনিয়ন পরিষদের সামনে এই ঘটনা ঘটে। নোয়াখালীর সোনাইমুড়ির অম্বরনগর গ্রামে নতুন গ্যাস কূপের সন্ধান মিলেছে। এরই মধ্যে শুরু হয়েছে কূপ খননের কাজ। বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি বাপেক্স জানিয়েছে 120 দিনের মধ্যে সব কাজ শেষ হবে। সব ঠিক থাকলে এখানকার গ্যাস যুক্ত হবে জাতীয় গ্রিডে। নোয়াখালী থেকে জাহাঙ্গীর পাটোয়ারি তথ্যছবিতে সাইদ মাহমুদের রিপোর্ট। উন্নত প্রযুক্তি, প্রকৌশলী আর দক্ষ শ্রমিকের উপস্থিতি সব মিলিয়ে নোয়াখালীর সোনাইমুড়ির অম্বরনগর গ্রামে চলছে গ্যাস কূপ খননের কর্মযজ্ঞ। গত 22 এপ্রিল সকালে শুরু হয় কাজ। বাপেক্স জানিয়েছে, দেশে শিল্প খাত ও আবাসিকে গ্যাসের চাহিদা বাড়ছে। আমদানির তুলনায় দেশীয় উৎস থেকে প্রাপ্ত গ্যাস সাশ্রয়ী, যে কারণে অনুসন্ধান ও উৎপাদনে নজর সরকারের। এবার লক্ষ্য অম্বরনগর। বেগমগঞ্জ 4 নম্বর ওয়েস্ট কূপ খনন প্রকল্পের ডিলিং টার্গেট 3200 মিটার এবং সাসপিক সার্ভে অনুযায়ী এখানে 4টি জোন গ্যাসের সন্ধান পাওয়া যেতে পারে। এখানে স্টিপুলেট খনন সময় ধরা হয়েছে 120 দিন। ইনশাল্লাহ জাতির এই ক্রান্তির লগ্নে আমরা আরও দ্রুততর সময়ের মধ্যে খনন কাজ শেষ করে এবং এই 4টি জোনের কতটুকু গ্যাস পেতে পারি, কতটুকু আমরা জাতিকে দিতে পারি, ইনশাল্লাহ 90 দিনের আশা করি আমরা 90 দিনের মধ্যে শেষ করবো ইনশাল্লাহ। সংশ্লিষ্টরা জানিয়েছেন, দেশের শিল্পায়নকে গতিশীল করতে 2025 সালের মধ্যে 46টি নতুন গ্যাস অনুসন্ধান ও উন্নয়নের কাজ করবে সরকার। দেশের বেশিরভাগ ইন্ডাস্ট্রি সবই গ্যাসের উপর নির্ভরশীল। তো এই লক্ষ্যে গ্যাসের চাহিদা পূরণের জন্য সরকার 2021 সালে এখানে এই কূপ খননের উদ্দেশ্যে এখানে আপনার লোকেশন নির্ধারণ করে। প্রকৌশলী মহোদয় আছেন আজকে এখানে, যে ডিআইসি আছেন এবং প্রকল্প পরিচালক আছেন, ওনারা খুবই দক্ষ। বেগমগঞ্জে 1976 ও 1978 সালে দুটি কূপ খনন করেও গ্যাস পায়নি সরকার। এরপর 2013 সালে তৃতীয় কূপ খনন সফল হয়। সেখান থেকে প্রতিদিন 8 মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে, এমনটাই জানিয়েছে বাপেক্স। সৈয়দ মাহমুদ, RTV। নিয়মিত স্ক্রিনিংয়ের মাধ্যমে ক্যান্সার ভয়াবহ আকার ধারণের আগেই প্রতিরোধ করা সম্ভব। ক্যান্সার নিয়ে উদ্বিগ্ন না হয়ে সচেতন হওয়ার প্রয়োজন বলে মনে করেন বিশেষজ্ঞরা। এভারকেয়ার হাসপাতালে আয়োজিত কোলোরেক্টাল ক্যান্সার সম্পর্কে সচেতনতা বাড়াতে বিশেষ পেশেন্ট ফোরামের অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। এই সময় গ্যাস্ট্রোএন্টারোলজি এবং হেপাটোলজি বিভাগের কোঅর্ডিনেটর সিনিয়র কনসালটেন্ট ডাক্তার লুৎফুল এল চৌধুরী, ডাক্তার ফেরদৌস হোসেন শাহরিয়ার সাইদ, ডাক্তার মোহাম্মদ ফরিদ হোসেন, এভারকেয়ার হাসপাতাল বাংলাদেশের CEO ও MD ডাক্তার রত্নদীপ চাক্কর, মেডিকেল সার্ভিসেস বিভাগের পরিচালক ডাক্তার আরিফ মাহমুদ উপস্থিত ছিলেন। ফুটপাত দখলকারীদের বিরুদ্ধে কড়া বার্তা দিলেন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান। ফুটপাত দখল করে কাউকে কোনো কার্যক্রম চালাতে দেওয়া হবে না বলে জানান তিনি। দুপুরে চলমান তাপপ্রবাহে সাধারণ মানুষের মধ্যে বিশুদ্ধ পানি ও ট্রাফিক কার্যক্রম পরিদর্শন শেষে কথা বলেন তিনি। সাধারণ মানুষের মধ্যে বিশুদ্ধ পানি সরবরাহে ডিএমপির চলমান কার্যক্রম অব্যাহত থাকবে জানিয়ে তিনি বলেন, শারীরিক সুস্থতা ধরে রাখার জন্য ট্রাফিক পুলিশদেরও নানা রকম নির্দেশনা দেওয়া হয়েছে। এই প্রচণ্ড যে হিট ওয়েভ, এর ভিতরে ট্রাফিক পুলিশ কিন্তু সবসময় মাঠে রয়েছে, কখনোই কিন্তু তারা মাঠ ছেড়ে যায়নি গরমের অজুহাতে। তো সেটির জন্য আমরা চেষ্টা করছি যাতে ট্রাফিক পুলিশের সদস্যরা সুস্থভাবে কাজ করতে পারে এবং ট্রাফিক চলাচল সম্পূর্ণভাবে
যাতে সচল রাখতে পারে এবং আমাদের জনসাধারণের যাতে কোনো ধরনের ভোগান্তি না হয়। বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষকের হাতে শিক্ষার্থীদের যৌন নিপীড়নের ঘটনা বাড়ছে। গবেষণা বলছে ৯% শিক্ষার্থী শিক্ষকের দ্বারা যৌন হয়রানির শিকার হন। এসব ঘটনায় নিপীড়ন বিরোধী সেলের সহযোগিতা চাইতে গেলেও বিড়ম্বনায় পড়তে হয়। আন্দোলনের মুখে কয়েকটি ঘটনায় তদন্ত হলেও অদৃশ্য কারণে স্বপদে বহাল কিংবা পুনরায় নিয়োগ পেয়ে যান নিপীড়করা। শিক্ষা প্রতিষ্ঠানে যৌন হয়রানি নিয়ে সুফিয়ান ফারাবির ধারাবাহিকের আজ প্রথম পর্ব। সম্প্রতি জগন্নাথ, জাহাঙ্গীরনগর, রাজশাহী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক ও শিক্ষার্থীদের হাতে যৌন নিপীড়নের শিকার হন ছাত্রী ও নারী সহকর্মীরা। বিচার চেয়ে আন্দোলনে নামতে হয় শিক্ষার্থীদের। এর মধ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক মাহমুদুর রহমান জনিকে বহিষ্কার ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর দিন ইসলামকে প্রশাসনিক ও একাডেমিক কাজ থেকে অব্যাহতি দেওয়া হয়। আমি তো স্যারের বিরুদ্ধে ফাইট করতে পারবো না, কারণ তিনি আমার অনেক উপর মহলে, তাকে ধরা ছোঁয়ার বাইরে। অল্প কিছু টিচারদের জন্য পুরো টিচার সমাজ, শিক্ষকদের নিয়ে এরকম প্রশ্ন ওঠে। ওনারা যখন প্রশ্নবিদ্ধ হন তখন আমাদের ভরসার জায়গাটা একটু নড়ে যায়। এই যে মাহমুদুর রহমান জনির সাথে একজন শিক্ষকের একটা অন্তরঙ্গ ছবি ভাইরাল হয়েছে, উনি অনায়াসে শিক্ষক হতে পারতেন, কিন্তু ওনাকে কেন মাহমুদুর রহমান জনির সাহায্য নিতে হলো শিক্ষক হওয়ার জন্য। শিক্ষা প্রতিষ্ঠানে হয়রানির শিকার শিক্ষার্থীদের উপর গবেষণা চালায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক। এতে উঠে আসে শিউরে ওঠার মতো তথ্য। গবেষণায় নেতৃত্ব দেয়া রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আব্দুল আলিম জানান, তদন্তের দুর্বলতার কারণে অভিযুক্ত শিক্ষককে পুনরায় নিয়োগ পেতে সমস্যা হচ্ছে না। টার্মিনেট যখন করা হয়, ডিসমিস করা হয় চাকরি থেকে, এমন প্রসিজার মেনটেন করে করা হয় যাতে সে আবার পুনরায় 1 বছর বা 2 বছর পরে হাইকোর্টে বা সুপ্রিম কোর্টে মামলা করে এই প্রসিডিউরাল রং এর কারণে সে যেন ফিরে আসতে পারে। এই সুযোগটা ইচ্ছাকৃতভাবেই করে দেওয়া হয় কিনা এটা আমি জানি না। ভ্রূণ হত্যার দায়ে বহিষ্কৃত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক সহকারী অধ্যাপক মাহমুদুর রহমান জনি আবারও চাকরি ফিরে পেতে তোড়জোড় শুরু করেছেন। নিপীড়নের ঘটনাকে উল্টো ষড়যন্ত্র বলছেন তিনি। যে সেখানে ভ্রূণ হত্যার দায়ে অভিযুক্ত করা হয় সেটা সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিত। আরেক শিক্ষক সাজু সাহা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি দায়ে অভিযুক্ত হয়েও ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিয়োগ পাওয়ার চেষ্টা করছেন। প্রশাসনের কাছে যখন খবরটি এসছে, নিশ্চিত হয়েছে, তখন সাথে সাথে এটা বাতিল করা হয়েছে এবং আপনার রিইভ্যালুয়েটের জন্য কিন্তু আবার পাঠানো হয়েছে। এদিকে শিক্ষা প্রতিষ্ঠানে যৌন হয়রানি বিরোধী আন্দোলনে থাকা শিক্ষকরা বলছেন, বর্তমান বাস্তবতায় নিয়োগ প্রক্রিয়া সংশোধন প্রয়োজন। এখন এরকম শিক্ষক আছে যারা শিক্ষকতার চাইতে ব্যবসা বেশি পছন্দ করে, কিংবা সে হয়তো পুলিশ হইলে আরো বেশি খুশি হতো, কিংবা ধরেন সে হয়তো আমলা হইলে আরো খুশি হতো। মানে তার শিক্ষকতা তার প্রধান আগ্রহ না। শিক্ষকতা যার প্রধান আগ্রহের জায়গা, তার তো এরকম হওয়ার কথা না। বিশ্ববিদ্যালয়ে আমি একজন শিক্ষক তার ছাত্রের বা তার ছাত্রীর খাতা সরাসরি মূল্যায়ন করেন, ফলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের কোনো প্রকার সুযোগ নেই কোনো শিক্ষার্থীর সাথে, সেটি বৈধ কিংবা অবৈধ, কোনো প্রকার সম্পর্কে যাবার। নীরবতা ভেঙে শিক্ষার্থীদের নিপীড়নের বিরুদ্ধে সরব হওয়ার ঘটনাকে ইতিবাচক হিসেবে দেখছেন সবাই। সুফিয়ান ফারাবি, RTV, ঢাকা। গরমে অসুস্থতা প্রতিরোধ ও ব্যবস্থাপনা বিষয়ে একটি কর্মশালা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড BCB। আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশের সঙ্গে যৌথ উদ্যোগে BCB একাডেমি ভবনে এ কর্মশালা হয়। খেলোয়াড়, গ্রাউন্ডস স্টাফ ও BCBর স্টাফরা এতে অংশ নেয়। গরমে সুস্থ থাকতে নানা পরামর্শ তুলে ধরেন BCBর প্রধান চিকিৎসক দেবাশিস চৌধুরী, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বাংলাদেশের উপাচার্য অধ্যাপক ডক্টর আব্দুর রহমান ও পাবলিক হেলথ বিভাগের পরিচালক ডক্টর ওয়াসিফ আলম। উষ্ণতা এবং আর্দ্রতা এই দুটোর যৌথ আক্রমণে ক্রীড়াঙ্গন একেবারেই পর্যদস্ত। তো এখানে যদি আমরা এই হিট রিলেটেড প্রবলেমগুলিকে অ্যাড্রেস করতে না পারি, তাহলে খেলোয়াড়দের পারফরমেন্স এবং খেলোয়াড়দের ইলনেস দুটোতে কিন্তু এফেক্ট করবে। ব্রেক বাড়ানো, শেডের ব্যবস্থা করা, এরকম আরও কিছু গাইডলাইন আমরা সার্কুলার করেছি এবং আমরা চাইব যে ক্লাবগুলো এবং এম্পায়ারিং ডিপার্টমেন্ট এরা এই ধরনের গাইডলাইনগুলি ফলো করে এই স্পোর্টস রিলেটেড ইনজুরির পরিমাণ কমিয়ে আনুক। ইরান ইস্যুতে এবার পাকিস্তানকে সরাসরি হুমকি দিল যুক্তরাষ্ট্র। যে দেশগুলো ইরানের সঙ্গে ব্যবসা করছে তারা নিষেধাজ্ঞার সম্ভাব্য ঝুঁকির সম্মুখীন হবে বলে সতর্ক করেছে দেশটি। ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির 3 দিনের পাকিস্তান সফরের শেষে এই মন্তব্য করেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র বেদান্ত প্যাটেল।
রাইসির পাকিস্তান সফর ও বিভিন্ন ক্ষেত্রে সমঝোতা স্বাক্ষর নিয়ে প্রশ্নের জবাবে সম্ভাব্য নিষেধাজ্ঞা ঝুঁকির কথা বলেন তিনি। রাইসির সফরে ইরান ও পাকিস্তানের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা ও $10 বিলিয়ন মার্কিন ডলারের বাণিজ্য বাড়ানো নিয়ে 8টি সমঝোতা চুক্তি হয়েছে। গেল সোমবার ইসলামাবাদ সফরে আসেন রাইসি। এই বছরের শুরুতে পাকিস্তান ও ইরানের পাল্টাপাল্টি হামলার পর সম্পর্ক জোরদার করার উদ্যোগ হিসেবে পাকিস্তান সফর করেন তিনি। How does the United States view these agreements? Considering business deals with Iran to be aware of. আমরা ইরানের সঙ্গে ব্যবসায়িক চুক্তি বিবেচনায় নিষেধাজ্ঞার সম্ভাব্য ঝুঁকি সম্পর্কে সচেতন হওয়ার পরামর্শ দিই। তবে পাকিস্তান সরকার তাদের নিজস্ব পররাষ্ট্রনীতি অনুসরণের কথা জানাতে পারে। But ultimately the government of Pakistan. ইউক্রেন, ইসরায়েল ও তাইওয়ানকে সামরিক সহায়তার জন্য $95 বিলিয়ন প্যাকেজ অনুমোদন দিয়েছে মার্কিন সিনেট। বুধবার বিসিবি এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে। প্রতিবেদনে বলা হয়, আশা করা হয় বুধবার প্রেসিডেন্ট জো বাইডেন আইনটিতে স্বাক্ষর করবেন। এর আগে গতকাল সন্ধ্যায় সিনেট মার্কিন প্রতিনিধি পরিষদে পাস হওয়া বিলটিকে সমর্থন করে। সামরিক সহায়তা প্যাকেজে ইউক্রেনের জন্য $61 বিলিয়ন সহায়তা খুব শিগগিরই যুদ্ধ বিধ্বস্ত দেশটিতে বিতরণ করা হবে। অন্যদিকে ইসরায়েলের জন্য দেয়া হয়েছে $26.4 বিলিয়ন। দক্ষিণ গাজার রাফার ইসরায়েলি বাহিনীর হামলায় নিহত হয়েছে একই পরিবারের 3 সদস্য, আহত হয়েছেন আরও 4 জন। এদিকে গাজা উপত্যকার খান ইউনিসে নাসের মেডিকেল কমপ্লেক্সে শনাক্ত হওয়া গণকবর থেকে অন্তত 310 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। গাজার নাসের ও আল শিফা হাসপাতাল ধ্বংস করা এবং ইসরায়েলি অভিযানের পর ওই স্থানে গণকবর পাওয়ার খবরে নিজের আতঙ্কের কথা উল্লেখ করে জাতিসংঘের মানবাধিকার প্রধান ভলকার তুর্ক এই বিষয়ের স্বাধীন তদন্তের আহ্বান করেছেন। খেলার খবর। ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেটে শিরোপা নিশ্চিতে কাল মাঠে নামবে আবাহনী। সুপার লিগে দ্বিতীয় রাউন্ডে ফতুল্লায় তাদের প্রতিপক্ষ গাজী গ্রুপ ক্রিকেটার্স। একই দিনে মিরপুরে মোহামেডান খেলবে প্রাইম ব্যাংকের বিপক্ষে। আর বিকেএসপিতে শাইনপুকুরের প্রতিপক্ষ শেখ জামাল ধানমন্ডি ক্লাব। আতিকুল ইসলাম শাকিলের রিপোর্ট। গরমে দেশে যখন হাঁসফাঁস অবস্থা, তখন ডিপিএলে চলছে সুপার লিগ পর্ব। যদিও প্রতিটি খেলার পরে 2 দিন করে বিরতি থাকছে, তবুও গরমে ক্রিকেটারদের কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে। এমন অবস্থায় প্রতিপক্ষ দলের চেয়ে আবহাওয়াকেই বড় প্রতিপক্ষ মনে করছে দলগুলো। গরমটা তো আপনার ফিল করতে হচ্ছেই মাঠে। আর বিকেএসপিতে আমরা যখন খেলি এমন একটা জায়গা যে 1 ফুটও বাতাসও থাকে না, মাঠে কোনো ছায়া নেই, সো খুবই ডিফিকাল্ট হয়ে যায়। সবারই একটাই চেষ্টা যে ওরা যেন ফিট থাকে, ইনজুরিতে না পড়ে। চেষ্টা করা হচ্ছে যে ছোট ছোট স্পেলে বোলিং করতে, এবং আমাদেরকে ম্যাচ অফিসিয়ালস ওনারা আমাদেরকে এইটুকু অ্যালাউ করছেন যে স্পেলের পরে 2 ওভারের জন্য বাইরে এসে ওরা যেন একটু রেস্ট নিয়ে যেতে পারে। জিম্বাবুয়ের বিপক্ষে টি-20 সিরিজের ক্যাম্পে ডাক পাওয়া বেশিরভাগ ক্রিকেটারই আবাহনীর। টানা ম্যাচ খেলে ক্লান্ত অনেকেই, তার উপর আবার অসহনীয় গরম। আর তাই আবাহনী তাদের মূল পেসারদের বিশ্রাম দেওয়ার কথা ভাবছে। তবে ম্যাচের গুরুত্ব বিবেচনায় ব্যাটারদের বেলায় শিথিল হওয়ার সুযোগ দেখছেন না কোচ। আমরা কিছু প্লেয়ারকে ব্রেকও দিব, যেহেতু ন্যাশনাল ডিউটি আছে। তাসকিন শরীফুলকে তো ডেফিনেটলি কালকে একটা ব্রেক দিব আমি, কারণ আমি চাই যে ওরা ফ্রেশভাবে ন্যাশনাল টিমের জন্য খেলুক। মেবি শান্তর জন্য হয়তো বা আমি জানি না কোনো শান্তর ইস্যুটা, বাট হইতে পারে যে ব্রেক দেওয়ার দরকার হলে আমরা ব্রেক দিব। সাইফুদ্দিনের যেহেতু কল পেয়েছে, কারণ কালকে ম্যাচ, তারপরে যেটা আবার শুনছি ওদের 26-27 3 দিনের ক্যাম্প আছে, সুতরাং এটা খুব টাফ হয়ে যাবে ফাস্ট বোলারদের জন্য। ঢাকা প্রিমিয়ার লিগে 11টি করে ম্যাচ শেষে আবাহনী 22 পয়েন্ট নিয়ে শীর্ষে, আর দ্বিতীয় স্থানে থাকা শাইনপুকুরের পয়েন্ট 16। মোহামেডানও একই পয়েন্ট নিয়ে রান রেটের কারণে তৃতীয় স্থানে। প্রতিটি দলের বাকি আছে আর 4টি করে ম্যাচ। রান রেট বেশি থাকায় আবাহনী তাই আর একটি ম্যাচ জিতলেই নিশ্চিত হবে শিরোপা। আতিকুল ইসলাম শাকিল, RTV, ঢাকা। ইংলিশ প্রিমিয়ার লিগ ফুটবলের আলাদা ম্যাচে রাতে মাঠে নামবে লিভারপুল ও ম্যানচেস্টার ইউনাইটেড। গুডিসন পার্কে এভারটনের মুখোমুখি হবে লিভারপুল। 33 ম্যাচে 22 জয় আর ড্র নিয়ে তালিকার 2-এ অবস্থান করছে রেডস বাহিনী। জয় নিয়ে আর্সেনালের সাথে পয়েন্ট ব্যবধান কমাতে চেয়ে ইউগ্রেনের ক্লাবের শিষ্যরা। আর পয়েন্ট তালিকায় নিচের সারিতে থাকা এভারটন এই ম্যাচে রেডসের হারিয়ে বাড়াতে চায় আত্মবিশ্বাস। রাত 1টায় শুরু হবে ম্যাচটি। একই সময় ওল্ড ট্রাফোর্ডে ইউনাইটেড ডার্বিতে ম্যানচেস্টার ইউনাইটেড আতিথেয়তা দেবে শেফিল্ড ইউনাইটেডকে। সন্ধ্যার সংবাদ এই পর্যন্তই। সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 2414 নম্বরে ডায়াল করুন। রাতের সংবাদ 11:15টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ।